শুরুতেই দেখা যায় পৃথিবী প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যে গুটি কয়েকজন মানুষকে অন্য গ্রহে নেওয়ার জন্য বিজ্ঞানীরা একটি গ্রহ খুঁজে পেয়েছে। কিন্তু দেখা যায় সেই গ্রহেও এলিয়েনরা মানুষদেরকে মারার জন্য কিছু দানব পাঠিয়েছে। কিন্তু এইসব দানবেরা নিজের চোখে দেখতে পেত না। মানুষ যখন ভয় পেয়ে ঘামতে শুরু করত, মানুষের ঘামের ঘ্রাণ শুকে তাদেরকে মেরে ফেলত। তবে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটা ছিল ইনভিজিবল ম্যান। মূলত সেই সব দানবদেরকে ভয় পেত না, যে কারণে নতুন গ্রহে মানুষদেরকে বাঁচানোর জন্য বাবা ছেলে এক অভিযানে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার মধ্যেই তাদের এয়ারক্রাফট দুর্ঘটনার শিকার হয় এবং সেখানে বাবা প্রচণ্ড আঘাত পায়। এখন এই ছোট্ট বাচ্চাটির উপর ডিপেন্ড করছে পুরো মানবজাতিকে বাঁচানোর আর সেই সঙ্গে নিজের বাবাকেও বাঁচানোর। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এর নাম হলো কিটাই, যে কিনা আমাদেরকে বলছে, আমি পৃথিবীর অনেক কাহিনী শুনেছি, পৃথিবী নাকি স্বর্গের মতো সুন্দর, কিন্তু আমরা মানুষেরা এই পৃথিবীকে ধ্বংস করে দিয়েছি। আজ থেকে প্রায় 1000 বছর আগে ইউনাইটেড রেঞ্জার কোর স্থাপন করা হয়েছিল। আসলে পৃথিবী যখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তখন সব দেশের সরকার মিলে এই ইউনাইটেড রেঞ্জার কোর স্থাপন করেছিল। আর সেখানে পৃথিবীর সব দক্ষ সেনাদেরকে নিয়োগ দেওয়া হয়, আর এই সব সেনাদেরকে রেঞ্জার বলা হতো। আর এই রেঞ্জারদের কাজ ছিল বেঁচে থাকা মানুষদেরকে নতুন গ্রহ নোভা প্রাইমে নিয়ে আসা। তবে এতেও সমস্যা কমেনি। এলিয়েনরা পৃথিবী সহ সেই গ্রহে দানব পাঠিয়ে দিয়েছিল, আর সেই দানবদেরকে পাঠানো হয়েছিল মানুষদেরকে মারার জন্য। আর ওই দানবেরা মানুষের ঘামের গন্ধ শুকে বুঝে ফেলে যে তারা কোথায় আছে, এবং তারপর সেই সব মানুষদেরকে মেরে ফেলে। এত কিছুর পরেও এই গ্রহে এসে মানবজাতি বাঁচতে পারেনি, প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছিল। তখন মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আবারও তারা রেঞ্জারদের সাহায্য চায়। আর তখন আবারও রেঞ্জাররা সেই গ্রহে চলে আসে মানবজাতিকে ওই দানবদের হাত থেকে বাঁচানোর জন্য। আর সেই রেঞ্জারদের লিডার ছিল সাইফার। রেঞ্জার লিডার সাইফার অনেক সাহসী ছিল, তার ভেতরে কোনো প্রকার ভয় কাজ করতো না, সেজন্য সে একটুও ঘামতো না, যার কারণে ওই দানবেরা সাইফারের অবস্থান সম্পর্কে জানতেও পারতো না। আসলে এই মানুষেরা ভয় পেয়ে ঘামালেই মাস্টাররা বুঝে যায় যে মানুষ কোথায় আছে, আর সেজন্যই সাইফার ছিল প্রথম অদৃশ্য মানুষ। আর সাইফারকে এই কারণেই মাস্টাররা মারতে পারতো না। আর সেই সাইফারই হলো কিটাইয়ের বাবা। আর এখানে কিটাই অসুস্থ অবস্থায় পড়ে আমাদেরকে তার বাবার এই কাহিনী শোনাচ্ছিল। এখানেই সিন পরিবর্তন হয়ে 3 দিন আগে চলে যায়, যেখানে কিটাইকে কিছু লোকদের সঙ্গে দৌড়াতে দেখা যায়। আর এখানে জানা যায় কিটাই রেঞ্জার হতে চায়, সেজন্যই বাকিদের সঙ্গে কিটাইয়ের পরীক্ষা চলছিল। আর এই পরীক্ষার মাধ্যমে এক্সপার্টরা বুঝতে পারবে যে কিটাই একজন রেঞ্জার হওয়ার যোগ্য কিনা। কিন্তু দেখা যায় কিটাই এই পরীক্ষায় পাশ করতে পারেনি। সেখানে যে এক্সপার্ট কিটাইয়ের পরীক্ষা নিচ্ছিল তাকে কিটাই জানায় আজকে তার বাবা বাসায় আসবে, আর আজকে বাবা ফিরলে আমি তাকে বলবো আমি একজন রেঞ্জার হয়ে গেছি। তবে সেই রেঞ্জার জানায় তোমার বাবাকে আমার শুভেচ্ছা দিও, কিন্তু তুমি পাশ করতে পারোনি। সিন পরিবর্তন হয়ে সাইফারকে দেখা যায়, সে বাসায় ফিরে এসেছে এবং এসেই তার স্ত্রীকে জড়িয়ে ধরে। এরপর ডিনারের সময় সে কিটের পরীক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর এখানে জানা যায় এই সময় সবচেয়ে সম্মানীয় আর গুরুত্বপূর্ণ পেশা হলো রেঞ্জার হওয়া, কারণ শুধুমাত্র রেঞ্জাররাই মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। আর সেজন্যই সাইফার এবং তার ওয়াইফ চায় তাদের ছেলে একজন রেঞ্জার হোক। কিটাই তার বাবাকে জানায় তাকে রেঞ্জার বানানো হয়নি। এ কথায় সাইফার জানায় কোনো সমস্যা নেই, এখনও তোমার অনেক সময় আছে। তবে কিটাই বলে আমি 11 সেকেন্ড আগেই সব রেস শেষ করেছি, যেটা কিনা তুমিও পারোনি। এ কথায় সাইফার বলে কিন্তু তুমি এখনও রেঞ্জার হওয়ার জন্য যোগ্য না, তুমি যদি প্রস্তুত হতে তাহলে এক্সপার্টরা অবশ্যই তোমাকে রেঞ্জার বানাতো। ডিনার শেষে সাইফার তার স্ত্রীর সঙ্গে কথা বলে। সে জানায় পরদিন তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাকে সেখানে যেতে হবে। এখানে তার স্ত্রী জানায় তোমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, তাই সবসময় তোমার সাথে থাকার চেষ্টা চালিয়ে যায়, এমনকি ও সবসময় মন থেকেই কাজ করে, ও তোমার মতোই হতে চায়। তাছাড়া আমাদের মেয়ের সঙ্গে যেমনটা হয়েছে সেজন্য ও এখনও নিজেকে দোষী মনে করে। ও এখনও এটাই ভেবে যাচ্ছে যে ওর ভুলের কারণেই ওর বোন মারা গিয়েছিল। এখানে জানা যায় অনেক বছর আগে কিটাইয়ের সামনে দানবেরা তার বোনকে মেরে ফেলেছিল এবং কিটাই ছোট থাকার কারণে সে কিছুই করতে পারেনি। কিটাইয়ের বোন তাকে বাঁচানোর জন্য একটা কাচের মধ্যে আটকে রেখেছিল এবং সেদিন নিজের চোখের সামনে নিজের বোনের মৃত্যু কিটাই সহ্য করতে পারেনি। সেই থেকে কিটাই তার বোনের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে আর কষ্ট পায়। এসব শুনে সাইফার কিটাইয়ের কাছে আসে এবং জানায় নিজের জামা কাপড় প্যাক করে নাও আর আমার সঙ্গে কাজে চলো। এই কথা শুনে কিটাই তো বেশ অবাক হয়ে যায়, কারণ সে তো আর রেঞ্জার না, কিন্তু তার বাবা একজন রেঞ্জার, আর রেঞ্জার না হয়েও তার বাবার সঙ্গে কাজে যাওয়ার কথা বলছে। এই কথা শুনে কিটাই তো নিজেকে আবারও রেঞ্জার ভাবতে শুরু করে, কারণ এটাই কিটাইয়ের জীবনের স্বপ্ন ছিল। তাই কিটাই ভাবে হয়তো তার জীবনের স্বপ্নটা সত্যি হয়ে গেছে। এরপর যাওয়ার সময় কিটাইয়ের মা তাকে জানায় সাবধানে থাকবি আর বাবার সব কথা মেনে চলবি, আর কখনো বাবার অবাধ্য হবি না, যেমনটা আমাদের মা আমাদেরকে ছোটবেলায় বলেছিল। এরপর কিটাই বাবার সঙ্গে স্পেসশিপে উঠে যায়। সেই সময় অন্য একজন রেঞ্জার এসে সাইফারকে জানায় আমি যুদ্ধের ময়দানে ছিলাম, আর আপনি আমাকে আর আমার সাথীদেরকে আবার ওই দানবের হাত থেকে বাঁচিয়ে এনেছেন। দেখা যায় যেই লোকটা এসব বলছে সে ওই যুদ্ধে নিজের একটা পা হারিয়ে ফেলছিল।
এসব বলে লোকটা তার এক পায়ে দাঁড়িয়ে সাইফারকে স্যালুট জানায়। বাবার এমন মহান কাজের কথা শুনে কিটের মনে তার বাবার প্রতি সম্মান আর শ্রদ্ধা আরও বেড়ে যায়। এরপর তারা স্পেসশিপে উঠে নাভিটোস নামের একটা গ্রহের উদ্দেশ্যে রওনা হয়। এরপর ভেতরে গিয়ে সাইফার কিটেকে একটা জায়গা দেখিয়ে বলে, তুমি এই সিটে বসো, এর পেছনে একটা লাইফ স্যুট রয়েছে, তাই এখনই ওটা পরে রেডি হয়ে যাও। এরই মধ্যে দেখা যায় গ্রহাণুর ছোট ছোট টুকরা তাদের স্পেসশিপের দিকে ধেয়ে আসছে। এর মানে হলো মহাকাশে গ্রহাণুর মধ্যে ছোট ছোট টুকরার একটা ঝড় শুরু হয়েছিল, আর আস্তে আস্তে সেই ঝড়ের বেগ আরও বৃদ্ধি পেতে শুরু করে। এরই মধ্যে স্পেসশিপের পাইলট সাইফারকে জানায় তাদের শিপের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। হয়তো শিপের ইঞ্জিনের মধ্যে ঝড়ের কারণে ওই গ্রহাণুর টুকরোগুলো ঢুকে পড়েছে। এইসব শুনে সে পাইলটকে জানায়, আচ্ছা আমরা কি নাভিটোস গ্রহে না গিয়ে কোনোভাবে লাইসা গ্রহের দিকে অবতরণ করতে পারি, কারণ লাইসা গ্রহ এখান থেকে অনেকটা কাছেই রয়েছে। তবে পাইলট সাইফারকে জানায় ঝড়ের বেগ বেড়েই চলছে, তাই কোনোভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কিন্তু সাইফার তো নাছোড়বান্দা, সে বলে যেভাবেই হোক এগিয়ে চলো, এটা আমার অর্ডার। আর পাইলটরাও তার নির্দেশ অনুযায়ী সেই ঝড়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে শুরু করে। আর দেখতে দেখতে তারা সেই ঝড়ের মধ্য থেকে সফলভাবে বেরিয়ে যায়। তবে ঝড়ের কারণে সেই গ্রহাণুর টুকরোগুলো প্রচণ্ড বেগে স্পেসশিপে বাড়ি লেগে শিপের অবস্থা পুরোপুরি খারাপ করে দেয়। আর এইসব বুঝতে পেরে এটা নিয়ে পাইলটরা বেশ টেনশনে পড়ে যায়। আর একজন অন্যজনকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ল্যান্ডিংয়ের জন্য সুরক্ষিত জায়গা খুঁজে ল্যান্ড করতে হবে। এটা শুনে অন্য পাইলট জানায় লাইসা গ্রহের থেকেও আরও একটা গ্রহ রয়েছে, যার নাম হলো পায়ারি গ্রহ। তবে সাইফার ভালোভাবে গবেষণা করলে জানতে পারে এই পায়ারি গ্রহটি মানুষের বসবাসের জন্য একেবারেই অনুপযোগী, তাই এই গ্রহে ল্যান্ডিং করা একেবারেই উচিত হবে না। এইসব দেখে সাইফার পাইলটদেরকে জানায় এই গ্রহ নিরাপদ নয়, যেভাবেই হোক না কেন কাছাকাছি অন্য কোনো গ্রহে আমাদেরকে ল্যান্ডিং করতে হবে। তবে পাইলট জানায় স্পেসশিপ যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওই ঝড়ের কারণে স্পেসশিপের বাইরের অংশের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। আমাদেরকে কোনোভাবে ওই পায়ারি গ্রহে ল্যান্ড করতেই হবে। এরপর পাইলটরা দ্রুত পায়ারি গ্রহের দিকে এগিয়ে যেতে শুরু করে। সাইফার তখন দ্রুত কিটাইয়ের কাছে চলে আসে আর তাকে সাহস জুগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই স্পেসশিপ ভাঙতে শুরু করে আর দ্রুত গতিতে সেই পায়ারি গ্রহের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর স্পেসশিপ ভেঙে যাওয়ার সাথে সাথে সাইফার ভেতরের দিকে উড়ে যেতে শুরু করে। এমনকি বাতাসের চাপের কারণে কিছু রেঞ্জার উড়ে বাইরে চলে যায়, যার মানে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রাণ হারাবে। তবে কিটাই ভালো করে সিটবেল্ট বেঁধে নেওয়ার কারণে তার তেমন কোনো ক্ষতি হয় না। এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের স্পেসশিপ সেই পায়ারি গ্রহের উপর ল্যান্ডিং করে। দেখা যায় স্পেসশিপের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে গেছে। কিটাই কোনোভাবে তার বাবার কাছে আসে আর তার বাবার বুকে মাথা রেখে কান্না করে দেয়। সে কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে তার বাবাকে এখান থেকে বের করবে। এরই মধ্যে সাইফারের জ্ঞান ফিরে আসে। সে কিটাইকে বলে, ঠিক আছে তুমি। সাইফার তার বাকি সঙ্গীদেরকে ডাকছিল, কিন্তু দেখা যায় সাইফার আর কিটাই ছাড়া সবাই মারা গেছে। আর এদিকে সাইফারের অবস্থাও অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। সাইফার কিটাইকে বলে, স্পেসশিপের ককপিটে যাও আর সেখান থেকে বিকন নিয়ে আসো। আসলে এই বিকন হলো মহাকাশের যে কোনো স্থান থেকে তাদের গ্রহে সিগন্যাল পাঠানো যায় এবং জানানো যায় যে তাদের লোকেশন কোথায় আছে, যাতে করে তাদের গ্রহ থেকে তাদের লোকেশনে কোনো স্পেসশিপ পাঠাতে পারে আর তাদের সবাইকে এখান থেকে উদ্ধার করতে পারে। কিটাই বাবার কথা মতো সেই বিকনটি এনে সাইফারকে দেয়, কিন্তু দেখা যায় বিকনটি এই অ্যাক্সিডেন্টের কারণে পুরোপুরি ভেঙে গেছে। এটা দেখে সাইফার কিটাইকে জানায় এই বিকনটি খারাপ হয়ে গেছে, এটা ভালো থাকলে তারা এই মুহূর্তেই তাদের গ্রহের মানুষের কাছে সিগন্যাল পাঠাতে পারত। তবে তাদের এই স্পেসশিপে মাত্র 2টি বিকন ছিল, যার একটি ছিল স্পেসশিপের সামনের অংশে আর অন্যটি ছিল স্পেসশিপের পেছনের অংশে। আর এখন আমরা স্পেসশিপের সামনের অংশে আছি আর এই বিকনটি ভেঙে গেছে। স্পেসশিপের বাকি অংশ এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পড়ে আছে। আমাদের যেভাবেই হোক না কেন ওই বিকনটি খুঁজে বের করতেই হবে। তবে তুমি দেখতেই পাচ্ছ যে আমার পা পুরোপুরি ভেঙে গেছে। এখন তোমাকেই সেই জায়গায় গিয়ে ওই বিকনটি খুঁজে আনতে হবে, নইলে আমরা দুজনেই এখানে মারা পড়ব। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি? কিটাই ভয় ভয় মাথা নেড়ে হ্যাঁ বলে। এটা দেখে সাইফার জিজ্ঞাসা করে, কি বুঝলে? কিটাই বলে, আমি ওই বিকনটি না আনতে পারি তাহলে আমরা এই জায়গায় মারা যাব। এরপর সাইফার কিটাইকে একটা বক্স থেকে একটা ইনহেলার দেয় আর বলে, এই স্পেসশিপের বাইরে অক্সিজেন খুবই কম, তাই এটা নিয়ে যাও। এটা তোমাকে 20 ঘন্টা থেকে 24 ঘন্টা অক্সিজেন দেবে। সাইফার আরও জানায় কিটাই যে লাইফ স্যুটটি পরে আছে সেটাতে একটা ক্যামেরা লাগানো আছে, সেজন্য কিটাই যা কিছু দেখবে সেগুলো সাইফারও এখানে বসে বসে দেখতে পাবে। সে আরও জানায় ওই ক্যামেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের। এর মানে হলো সাইফার কিটাইয়ের চারপাশে সবকিছুই দেখতে পাবে, যার ফলে তুমি যেটা দেখতে পারবে না সেটাও আমি এখানে বসে বসে দেখতে পারবো এবং তোমাকে এখান থেকেই আমি নির্দেশনা দিতে পারবো। তুমি এমন মনে করো যে আমি তোমার সাথেই আছি আর তোমার সাহস সবসময় তোমার কাছেই রাখবে, কারণ তুমি এটা ভালো করে জানো যে তোমার প্রতিটা পদক্ষেপের উপর নির্ভর করবে যে আমরা বেঁচে ফিরবো নাকি এখানেই মারা পড়বো। কারণ তুমি এটা ভালো করে জানো যে এই গ্রহটা পুরোপুরি নিরাপদ নয়, কারণ আমরা এখন পায়ারিং গ্রহে আছি। আর এখানে একটা কথা বলে রাখি, ওদের ভাষায় পায়ারিং গ্রহ বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে।
আর পৃথিবী গ্রহের নাম শুনতেই কিটের ছোটবেলার সেই ঘটনার কথা মনে পড়ে যায়, যেখানে কিটের সামনেই তার বোনকে দানবরা মেরে ফেলেছিল। এর মানে বোঝাই যায়, যখন সেই এলিয়েনরা দানবগুলো পৃথিবীতে পাঠিয়েছিল, তখন সেই দানবগুলো কিটের পরিবারের উপর হামলা করেছিল এবং সেজন্যই তার বোন ওই দানবদের হাতে মারা গিয়েছিল। আর তারপরে সাইফার তার পরিবারকে নিয়ে নতুন গ্রহে চলে গিয়েছিল। এসব ভেবে কিটে তার বাবাকে জিজ্ঞাসা করে, ওই দানবরা কি এখনও আছে? সাইফার বলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, তবে থাকার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ দানবগুলো এই পৃথিবীতে নিজেদের রাজত্ব বানাতে চায়। আর যদি কোনো দানব তোমার দিকে এগিয়ে আসতে থাকে, তাহলে সেটা তোমার আগেই আমি দেখে ফেলতে পারবো। তোমার ব্যাগের মধ্যে যে শক্তিশালী ক্যামেরাটি রয়েছে তার সাহায্যে আমি সবকিছু দেখতে পারবো। আর আমি দানবদেরকে দেখা মাত্রই তাদেরকে টার্গেট করে ড্রোন ছুড়ব, যাতে করে তোমার আশেপাশে কিছু নড়তে দেখলে আমি সেটা আইডেন্টিফাই করতে পারি এবং তোমাকে আগে থেকে সতর্ক করতে পারি। আমি যেটাই বলবো সেটাই তুমি করবে। আমাদের এখান থেকে বেঁচে ফিরতেই হবে। এসব বলে সাইফার কিটের হাতে এক ধরনের যন্ত্র লাগিয়ে দেয়, আর এই ডিভাইসের মাধ্যমে তারা বাবা ছেড়ে দুজনের সঙ্গে কথা বলতে পারবে। এমনকি কিটেই তার বাবাকে দেখতেও পারবে, বলতে গেলে ভিডিও কলের মতো আর কি। এরপর কিটেই তার বাবাকে জড়িয়ে ধরে এবং বিদায় জানিয়ে বিকন খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর স্পেসশিপ থেকে বেরোলেই কিটের সামনে একটা বিশাল পাহাড় দেখতে পায়। সে তখন সেই পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে সাইফার অনেকগুলো ড্রোন কিটের আশেপাশে ছড়িয়ে দেয় মনস্টারকে খোঁজার জন্য। আর কিছু সময় পরে সাইফার কিটেইকে জানায়, এই গ্রহের রাতের বেলা তাপমাত্রা অনেক নেমে যায়, এর মানে রাতের বেলায় প্রচুর ঠান্ডা পড়বে। সাইফার কিটেইকে জানায় রোজ রাত হওয়ার আগেই তাকে গরম জায়গা খুঁজে সেখানে আশ্রয় নিতে হবে। এই কিটেই তার বাবার কথা মতো সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে সাইফার বসে বসে তার ছেলেমেয়ের ভিডিও দেখছিল। এরই মধ্যে হঠাৎ করেই সাইফার কিটেইকে জানায়, তোমার পশ্চিম দিক থেকে কোনো একটা জীবিত প্রাণী তোমার দিকে এগিয়ে আসছে। কিটেই প্রাণীটিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সাইফার তাকে জানায়, কোনোভাবে নড়াচড়া করো না, শান্তভাবে দাঁড়িয়ে থাকো। কিন্তু কিটেই তার বাবার কথা না শুনে ভয়ের চোটে সেই প্রাণীটির উপর পাথর ছুঁড়ে মারে। আসলে বাচ্চা মানুষ তো, হঠাৎ প্রাণীকে দেখে সে ভয় পেয়ে কাজটা করে ফেলছিল। কিন্তু এরই মধ্যে সেই প্রাণীটি তার দলবল ডেকে আনে এবং কিটেইর উপরে হামলা করে দেয়। এইসব দেখে সাইফার কিটেইকে বলে, দ্রুত পেছনের দিকে দৌড়ে পালাও, আর ওই জায়গায় একটা নদী আছে। বাবার কথা মতো কিটেই পালিয়ে সোজা সেই নদীতে এসে ঝাঁপ দেয় আর সাঁতরে ওপারে চলে আসে। আর প্রাণীগুলো সাঁতার কাটতে না পারার কারণে তারা কিটেইকে ধরতে পারে না। এবার সাইফার কিটেইকে বলে, ওই প্রাণীরা এখন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই একেবারে চুপচাপ শান্ত হয়ে বসে থাকো। আর কিছু সময় পরই সাইফার বলে, আমি তোমার ব্যাগের মধ্যে রাখা সেন্সরের মাধ্যমে দেখতে পাচ্ছি তোমার শরীরের রক্ত ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তোমার শরীরের কোথাও কি কিছু হয়েছে? কিটেই বলে, আমার মাথা ঘুরছে। সাইফার বলে, দ্রুত চেক করে দেখো তো তোমার কোথাও কিছু হয়েছে কিনা। কিটেই লক্ষ্য করে ওর হাতে একটা পোকা কামড়ে দিয়েছে। কিটেই দ্রুত পোকাটাকে ফেলে দেয়, আর দেখা যায় ধীরে ধীরে কিটের চোখমুখ ফুলতে শুরু করেছে। এসব দেখে সাইফার কিটেইকে বলে, দ্রুত তোমার ব্যাগ থেকে অ্যান্টিপয়জন ইঞ্জেকশন বের করে তোমার শরীরে পুশ করে নাও। বাবার কথা মতো কিটেই কোনো রকমের সেই ইঞ্জেকশন নিজের শরীরে পুশ করে নেয়। সাইফার কিটেইকে কিছু সময় বিশ্রাম নিতে বলে, কিন্তু কিটেই সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে আস্তে আস্তে দিন পরিবর্তন হয়ে রাত নেমে আসে। এটা দেখে সাইফার কিটেইকে জাগিয়ে তোলে আর কিটেই উঠে পড়ে। দেখা যায় কিটেই এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অন্যদিকে সাইফারকে দেখা যায় তার পায়ের ব্যথা ক্রমশই বেড়ে চলছিল, আর এত কষ্টেও সে মুখ থেকে একটা আওয়াজও বের করছিল না, কারণ কোনোভাবে যদি তার কষ্টের কথা কিটের কানে পৌঁছে যায় তাহলে কিটেই ভেঙে পড়বে, সে দুর্বল হয়ে পড়বে। আর এটা কিছুতেই সে চাইছিল না। সাইফার নিজেকে শান্ত করার জন্য তার মেয়ের জন্মদিনের ভিডিও প্লে করে দেখতে শুরু করে। সাইফার তার মেয়েকে অনেক ভালোবাসত। এরপর সাইফার কিটেইকে আবারও একটা ইনহেলার নিতে বলে, কারণ সাইফার দেখতে পায় কিটের অক্সিজেন লেভেল কমতে শুরু করেছে। আর কিটেইও বাবার কথা মতো একটা ইনহেলার নিয়ে নেয়। সাইফার জিজ্ঞাসা করে, আর কয়টা ইনহেলার তোমার কাছে আছে? উত্তরে কিটেই জানায় আরও 4টা আছে, কিন্তু দেখা যায় কিটের কাছে মাত্র 2টা ইনহেলার বাকি আছে, কারণ কিটেই সাইফারকে না জানিয়ে আরও 2টা আগেই ইনহেলার নিয়ে নিয়েছিল। আসলে বাচ্চা ছেলে, তাই শ্বাস নিতে একটু কষ্ট হলেই সে ইনহেলার নিতে শুরু করে। আর বাবা যদি জানতে পারে তাহলে এটা নিয়ে বকাবকি করবে। এসব ভেবে কিটেই মিথ্যা বলে যে তার কাছে এখনও 4টা ইনহেলার রয়েছে। তবে মিথ্যা বলতে গেলে সব মানুষের সাধারণত একটু ভয় লাগে, আর কিটের ঠিক তেমনটাই হয়। আর এই কথা বলতে গিয়ে কিটের হার্ট বেড়ে যাচ্ছিল। এটা দেখে সাইফারের সন্দেহ হয়, তবে সে সরাসরি কিটেইকে কিছুই বলে না। সে ভাবে যদি সরাসরি জিজ্ঞাসা করি তাহলে সে ভয় পেয়ে যাবে। এরপর রাত হয়ে যায়, আর কিটেই তখন একটা গাছের পেছনে আশ্রয় নেয়। সেই সময় কিটেই সাইফারকে জিজ্ঞাসা করে, বাবা তুমি অদৃশ্য হয়েছিলে কিভাবে? এ কথায় সাইফার বলে, তার কারণ হলো আমি ওই মনস্টারদেরকে ভয় পাই না, আর সেজন্যই আমি অদৃশ্য হতে পেরেছিলাম। এরপর সকাল হলে কিটেই আবারও দৌড়াতে শুরু করে। আর কিছুটা পর যেতেই সাইফার জানায় সামনে ঝর্ণা আছে, এর মানে তুমি অর্ধেক রাস্তা পার করে ফেলেছ।
এদিকে সাইফারের পায়ের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই কিটাইকে এটা বুঝতে দিচ্ছিল না। সে চুপচাপ কিটাইকে নির্দেশনা দিতে থাকে। এদিকে কিটাই একটা সময় সামনে সেই প্রাণীদের মৃতদেহ দেখতে পায়, যারা কিনা তার উপরে হামলা করেছিল। এর মানে সেই দানবরাই এই প্রাণীদেরকে মেরে ফেলছিল। এরপর আরও কিছুটা সামনে গেলে কিটাই ঝর্ণার একেবারে পাশে চলে আসে আর দেখতে পায় সামনে যাওয়ার কোনো রাস্তাই নেই। সামনে রয়েছে শুধুমাত্র ঝর্ণা আর পানি। এসব দেখে সাইফার কিটাইকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি রয়েছে? কিটাই জানায় অর্ধেক ওষুধ আর 4টা ইনহেলার। আর আবারও মিথ্যা বলতে গিয়ে কিটের হার্ট বেড়ে যাচ্ছিল। এটা দেখে সাইফার বলে, আমাকে একটু ইনহেলার বক্সটা দেখাও। আর কিটাই উপায় না পেয়ে বক্সটা দেখায়। এটা দেখে সাইফারের সন্দেহ ঠিক হয়ে যায়, যেটা সে আগেই বুঝতে পেরেছিল। তবে সে কিটাইকে কিছুই বলে না, কারণ সে এসব নিয়ে বলতে গেলে সে যদি ভয় পেয়ে যায় এই কারণে। এরপর সাইফার দেখতে পায় শুধু ঝর্ণাই রয়েছে, পায়ে হেঁটে যাওয়ার কোনো পথ নেই। তবে এই ঝর্ণা দিয়ে তো কিটাই একা যেতে পারবে না, তাহলে পানির স্রোতে সে ভেসে যাবে। আর এখন একটাই উপায় বেঁচে আছে, সেটা হলো এখান থেকে নিচে ঝাঁপ দেওয়া। তবে এত উপর থেকে কিটাই কি করে ঝাঁপ দিয়ে নিচে যাবে? তার উপরে তো এখন কিটের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও নেই। এসব দেখে সে কিটাইকে বলে, তুমি এখনই ফিরে আসো, এটা আমার অর্ডার, তুমি এখনই ফিরে আসো। তবে কিটাই বলে, না বাবা, আমি ঠিকই যেতে পারবো। তার বাবা বলে, কিন্তু তোমাকে ওই জায়গায় যেতে হলে 3টি ইনহেলার লাগবে, কিন্তু তোমার কাছে মাত্র 2টি ইনহেলার রয়েছে। তবুও কিটাই বলে, আমি পারবো যেতে। তখন সাইফার বলে, তুমি অনেক চেষ্টা করেছ, কিন্তু সামনে বিপদ রয়েছে, তাই তুমি এখনই ফিরে আসো। কিন্তু কিটাই তো কিছুতেই বাবার কথায় রাজি হচ্ছিল না, আর সাইফারও কিছুতেই কিটাইকে বোঝাতে পারছিল না। কিটাই তার বাবাকে বলে, আমি পারবো, আমি ঠিকই পারবো। এই কথা বলে সে উপর থেকে ঝাঁপ দেয়। দেখা যায় কিটের স্যুটটি বিশেষভাবে বানানো হয়েছে, সে যেন কিটাই পাখির মতো উড়তে পারছিল। কিটাই উড়ে উড়ে অনেক চেষ্টা করতে থাকে নিচে নামার জন্য, কিন্তু সেই সময় একটা বিশাল আকারের পাখি কিটের উপরে হামলা করে দেয়। এসব দেখে সে কিটাইকে বলে, দ্রুত তোমার হাত গুটিয়ে নাও, তাহলে নিচে যেতে পারবে। কিন্তু হঠাৎ করে সেই পাখিটা এসে কিটের হাতের উপরে হামলা করে দেয়, আর কিটের হাতে লাগানো সেই ডিভাইসটি ভেঙে যায়। এর ফলে সাইফার আর কিটাইকে দেখতে পাবে না, আর তার কোনো কথাই শুনতে পারছিল না। এদিকে কিটের যা অবস্থা ছিল, তাতে কিটাইয়ের বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম। সে যে কোনো জায়গায় পড়ে মারা যেতে পারত। কিন্তু সেই পাখিটা কিটাইকে ধরে তার বাসায় নিয়ে এসেছে, আর সেই পাখিটার বাসা ছিল একটা গাছের উপরে। পাখিটা কিটাইকে নিজের বাসায় ফেলে অন্যদিকে চলে গিয়েছে। আর সাইফার তো কিটাইকে বলছিল, যদি কিটাইকে তার গন্তব্যে পৌঁছতে হয় তাহলে 3টা ইনহেলার লাগবে। তবে সেই পাখিটা তো কিটাইয়ের অনেক পথ এগিয়ে দিয়েছে। এর মানে হলো এখন কিটাই তার কাছে থাকা 2টা ইনহেলার দিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারবে। এরই মধ্যে কিটাই লক্ষ্য করে ওই পাখিটার অনেকগুলো বাচ্চা রয়েছে এবং কিছু জানোয়ার সেখানে হামলা করার জন্য চেষ্টা করছে। এটা দেখে কিটাই নিজেকে আর ওই পাখির বাচ্চাদেরকে বাঁচাতে তার বাবার দেওয়া সেই অস্ত্রটা বের করে সেটা দিয়ে ওই জানোয়ারগুলোকে আঘাত করে আর সেখান থেকে নিচে ফেলে দিচ্ছিল। এর মধ্যেই সেই বড় পাখিটাও সেখানে চলে আসে এবং একে একে সেই জানোয়ারগুলোকে ধরে নিচে ফেলে দেয়। পাখিটা কিটাইকে তার বাচ্চাদেরকে বাঁচাতে দেখে এবং কিটাইয়ের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যা দেখে বোঝা যাচ্ছিল হয়তো পাখিটা কিটাইকে তার বন্ধু ভাবছে। এরপর কিটাই ধীরে ধীরে নিচে নেমে আসে। সেখানে সে দেখতে পায় ওই পাখিটা নিচে পড়ে থাকা তার বাচ্চাদের সামনে বসে চিৎকার করছে। আসলে কিছু বাচ্চাদেরকে বাঁচাতে পারলেও কিটাই সব বাচ্চাদেরকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচাতে পারেনি। এরপর কিটাই যখন তার বাবার সঙ্গে কথা বলতে যাবে, তখন সে লক্ষ্য করে তার হাতের ডিভাইসটি ভেঙে গেছে। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে তার বাবার সঙ্গে যোগাযোগ করবে। অন্যদিকে সাইফার ড্রোনের সাহায্যে কিছু মানুষের তাজা রক্ত দেখে বুঝতে পারে দানবরা আশেপাশেই কোথাও একটা আছে, কারণ এই লাশগুলো দেখে সাইফার বুঝে গিয়েছিল যে এইভাবে শুধু দানবরাই মানুষকে মারতে পারে। এসব দেখে সাইফার ভাবে হয়তো কিটাই বেঁচে নেই। এদিকে কিটাই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ সে ভালো করেই জানে যে ওই জায়গায় যেতে না পারলে ও কিছুতেই নিজেকে এবং নিজের বাবাকে বাঁচাতে পারবে না। কিটাই লক্ষ্য করে সেই বড় পাখিটা তার পিছু করছে। তবে কিছু সময় পর রাত হলে কিটাই কোনো আশ্রয় খুঁজে না পেয়ে মাটিতেই শুয়ে পড়ে। আর রাত বাড়তেই কিটের শরীরের অবস্থা ঠান্ডা হয়ে যায় এবং একটা সময় কিটের ঠান্ডা সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে দূর থেকে সেই পাখিটা কিটের এই অবস্থা দেখতে পায়। সে তখন কিটের কাছে এসে তাকে টেনে পাশের ঝোপঝাড়ের মধ্যে নিয়ে যায় এবং সেখানে সে কিটাইকে রেখে নিজের পাখা দিয়ে কিটাইকে ঢেকে রাখে যাতে তার কিছুই হয় না। এমন মনে হচ্ছিল পাখিটা তাকে নিজের বাচ্চাদের মতোই আগলে রাখছে। এরপর কিটের জ্ঞান ফিরে সে ওই ঝোপের থেকে বেরিয়ে আসে এবং সামনে ওই পাখিটাকে দেখতে পায়। পাখিটাকে ধন্যবাদ দিয়ে সে আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা সামনে গেলেই কিটাই স্পেসশিপের কিছু টুকরো পড়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে কিটাই বুঝে যায় স্পেসশিপের বাকি অংশ এখানে কোথাও রয়েছে। তবে কিটের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, যে কারণে তার বারবার কাশি হচ্ছিল। কিন্তু কিটের কাছে তো আর কোনো ইনহেলার নেই, তবুও সে অনেক কষ্টে সামনের দিকে এগিয়ে যায়। আর একটা সময় সে স্পেসশিপের বাকি অংশ সেখানে দেখতে পায়।
এরপর সে দ্রুত সেখানে গিয়ে স্পেসশিপের পেছনে রাখা ইনহেলার নিয়ে নেয়। আসলে সামনে এবং পেছনে মানুষের জন্য ইনহেলার রাখা ছিল, আর সেজন্যই সাইফার বলছিল 6টা ইনহেলার ব্যবহার করে তুমি ওই জায়গায় যেতে পারবে, আর সেই জায়গায় গিয়েও তুমি ইনহেলার পেয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। সেই জায়গায় কিটেই কিছু অস্ত্র পেয়ে যায়। এরপর সে সোজা যায় বিকনটি খুঁজতে এবং সেটি পেয়েও যায়। বিকনটি হাতে নিয়েই কিটেই তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, আর দেখা যায় কিটের কথাগুলো তার বাবা শুনতে পাচ্ছিল এবং সাইফার সেই বিকনটির মাধ্যমে কিটেইকে দেখতেও পাচ্ছিল। তবে কিটেইর ওই জায়গায় কোনো সিগন্যাল না থাকার কারণে সে বাবার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। আসলে বিকন থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব, তবে এটা থেকে সিগন্যাল পাঠাতে হলে মহাকাশের বাইরে থেকে বিকনের সিগন্যাল পেতে হবে। এরপর কিটেই তাদের নিজেদের গ্রহে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, তবে সিগন্যাল না থাকার কারণে কিটেই কিছুতেই নিজের গ্রহে সিগন্যাল পাঠাতে পারছিল না। এইসব দেখে কিটেই তো পুরোপুরি পাগল হয়ে যাচ্ছিল। এরপর কিটেই শান্ত হয়ে ভাবতে থাকে যে কেন বিকন কাজ করছে না। এরপর যখন কিটেই আকাশের দিকে তাকায়, দেখতে পায় উপরে মেঘ জমে আছে। এটা দেখে কিটেই ভাবে হয়তো এই জন্যই সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এরপর কিটেই সামনে তাকিয়ে দেখতে পায় সামনের পাহাড়ের দিকে কোনো মেঘ নেই, তাই সে ভাবে হয়তো ওই দিক থেকেই সিগন্যাল পাঠানো যাবে। এরপর কিটেই সামনের পাথুরে পাহাড়ের উপরে যাওয়ার জন্য এগিয়ে যায়। এদিকে সাইফার এসব দেখছিল আর কিটেইয়ের বুদ্ধির তারিফ করে। তবে তাকে পাহাড়ে উঠতে হলে জঙ্গল পার হতে হবে। সেখানে কিটেই অনেকগুলো লাশ দেখতে পায়, যেগুলো দেখে সে ভয় পেয়ে যায়। এদিকে সাইফার বলতে থাকে ভয় পেও না, তাহলে মস্টাররা তোমাকে খুঁজে পেয়ে যাবে। এরই মধ্যে সাইফার বলে ওঠে একটা দানব তোমাকে খুঁজে পেয়ে গেছে, কারণ সাইফার দেখতে পেয়েছিল যে দানবটি কিটের পেছনে চলে এসেছে। আসলে সাইফার ওই বিকন আর কিটের ব্যাগে লাগানো সেন্সরের মাধ্যমে এখনও সবকিছু দেখতে পাচ্ছিল। কিটেই সেই পাহাড়ে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সেই দানব এসে তার উপরে হামলা করে দেয়। তবে কিটেই সেই হাতিয়ারটি নিয়ে পাহাড়ের ফাঁক দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, আর দানবটি অনেক বড় হওয়ার কারণে সেই ফাঁকে ঢুকতে পারছিল না। তবুও সে কিটেইকে ধরার চেষ্টা চালিয়ে যায়। তবে কিটেই ছোট হওয়ার কারণে কোনোভাবে অল্প ফাঁক দিয়ে সে উপরে উঠে পড়ে। এরই মধ্যে সেই দানব পাহাড় ভেঙে উপরে উঠে পড়ছিল এবং কিটেইর উপরে হামলা করে দেয়। কিটেই কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় অতীতের কথা মনে পড়ে যায় যে কিভাবে এই দানবটি ওর চোখের সামনে নিজের বোনকে মেরে ফেলছিল। এইসব ভেবে কিটের রাগ বেড়ে যাচ্ছিল ওই মস্টারের উপরে। এতক্ষণ কিটেই ভয় পাচ্ছিল, তবে এখন কিটের মধ্যে সেই কথাগুলো মনে পড়ায় প্রচুর রাগ হতে শুরু করে। আর এখন যেহেতু কিটেই ভয় পাচ্ছে না, তাই তার ঘামও বের হচ্ছিল না। সেজন্য এবার ওই মস্টারটি বুঝতে পারছিল না যে কিটেই কোথায় রয়েছে। আর এই সুযোগে কিটেই তার হাতের ওই হাতিয়ার দিয়ে সেই দানবের পা কেটে ফেলে এবং ওর মাথায় উঠে দানবটাকে সেখানেই খতম করে দেয়। এরপর কিটেই বেকন বের করে উপরে তোলে। সেখানে সিগন্যাল থাকার কারণে কিটেই তাদের গ্রহের মানুষের কাছে লোকেশন পাঠিয়ে দেয়, যার ফলে তাদের গ্রহ থেকে একটা স্পেসশিপ এসে তাদের বাবা ছেলেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। যার পথে সাইফার তার ছেলেকে এই সাহসিকতার কারণে তাকে জড়িয়ে ধরে চুমু খায়। আর এরই সাথে সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তবে অনেকেই আমাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার জন্য। সেই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।